আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 1850 সালের মানুষের জীবনযাপনকে কেন্দ্র করে নির্মিত অসাধারণ একটি মুভি, যার নাম থাঙ্গালান। মুভিটি 2024 সালে মুক্তি পায়, কিন্তু মুভিটির লোকেশন, অ্যাক্টরদের অ্যাক্টিং আর তাদের ড্রেস আপ, কোনো কিছু দেখেই বোঝার উপায় নেই আমরা আসলে কোন সময়ে আছি। মুভির প্রতিটি দৃশ্য আমাদের এমনভাবে আটকে রাখার ক্ষমতা রাখে যেন আমরা 1850-এই আছি। আমি জানি না আমি আপনাদের পুরোপুরি বোঝাতে পারবো কিনা, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আর মুভিটি যদি একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 1850 সাল। মুভির শুরু হয় ক্লাইমেট নামের একজন ব্রিটিশ রাজা এবং একজন জমিদারের মিটিংয়ের মধ্য দিয়ে। জমিদার বলে, ওই জায়গা সম্পর্কে আপনারা যেটা শুনেছেন সেটা মিথ্যে। ওখানে আসলে কোনো সোনা নেই, বরং রয়েছে প্রেতাত্মা। সম্প্রতি ওখানে 5 জন গিয়ে মারা গিয়েছে এবং তাদের বডিও খুঁজে পাওয়া যায়নি। বলে সে খাবারের জন্য ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের নর্থ আরকোট এর বেবপুর নামের এক গ্রামে নিয়ে যাওয়া হয়। এখানে সকালে কাজে যাওয়ার সময় বারাদা নামের একজন পড়ে গেলে গঙ্গাম্মা তাকে বলে, তোর তো এখনো বিয়ের আনন্দই শেষ হয়নি, তুই এখনই তোর বউকে নিয়ে কিভাবে কাজে যাচ্ছিস? বারাদা বলে, তুমি তো তোমার নিজের জমিতে কাজ করো, তাই তুমি যখন খুশি উঠে রান্না করে খেয়ে যেতে পারো, কিন্তু আমাদের যেতে দেরি হলে জমিদার তো আমাদের শৌকই কেড়ে নেবে। এদিকে গঙ্গাম্মার স্বামী থাঙ্গালান স্বপ্নে দেখে সে কারো সাথে মারামারি করছে। তখন গঙ্গাম্মা তাকে ডাকতে গেলে সে গঙ্গাম্মাকেই সেই লোক মনে করে মারতে যায়। ঘুমের ঘোর কাটলে সে বুঝতে পারে সে আসলে স্বপ্ন দেখছিল। তখন গঙ্গাম্মার স্বামী থাঙ্গালান বলে, তোমাকে কতবার বলেছি যে আমাকে ঘুম থেকে জাগাবে না, তোমার কিছু হয়ে গেলে আমি তোমার বাচ্চাদের কি জবাব দেব? এরপর থাঙ্গালান কাজে যাওয়ার সময় তাতিকে জমিদারের বউয়ের জন্য ব্লাউজ বানাতে দেখে সে তার মেয়ে গুণবতীর জন্য একটা বানাতে বলে। এটা দেখে গঙ্গাম্মা বলে, তুমি তোমার বাচ্চাদের জন্য তো ঠিক বাবা আছো, কিন্তু তোমার বউ কি চায় সেটা তুমি জিজ্ঞাসা করো না। বলে সে থাঙ্গালানকে বলে এইবার ফসলের অনুষ্ঠানের সময় তাকে যেন একইভাবে একটা ব্লাউজ বানিয়ে দেওয়া হয়, যেমনটা জমিদারের বউ পরে। এরপর তারা ফসলের জমিতে পুজো করে তাদের ফসল কাটা শুরু করে। আর থাঙ্গালান তার মেয়েকে বলে, এই সকল জমি তাদের পূর্বপুরুষদের ছিল, এখন জমিদার সেগুলো নিয়ে গেছে খাজনা দেওয়ার নাম করে। তবে সকলের মধ্যে থাঙ্গালানই একমাত্র ব্যক্তি যে তার নিজের জমি চাষ করে, বাকি সবাই জমিদারের জমি চাষ করে। ফসল কাটার পর রাতে তারা ফসলের জমিতেই শুয়ে পড়ে। তখন থাঙ্গালানের বাচ্চারা তার কাছে গল্প শুনতে চায়, যেখানে সোনা খুঁজতে গিয়ে তার বড়দাদার আরতির সাথে যুদ্ধ হয়েছিল। থাঙ্গালান বলতে শুরু করে, অনেক দিন আগের কথা। থাঙ্গালান দেখিয়ে বলে, ওই যে পাহাড়, পাহাড়ের পেছনে বন, আর বনের পিছে নদী, তারপরে একটি জায়গা রয়েছে যেটিকে বলা হয় হাতির পাহাড়। সেই পাহাড়ের ওপাশে পন্নর নামের এক নদী ছিল, যা আমাদের রাজা প্রতিদ্বন্দ্বী রাজ্যের সাথে যুদ্ধ করে জিতেছিল। সে সৈন্যবাহিনী নিয়ে ফেরার সময় দেখে সেই নদীতে আমার বড়দা কাদিয়ান কি যেন করছে। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। রাজা জানতে চায় তারা কি করছে। কাদিয়ান দাদা বলে তারা সোনা খুঁজে। রাজা কাদিয়ান দাদার সোনা দেখে আর বলে সেও এইসব চায়। কাদিয়ান দাদা বলে যার প্রয়োজন সেই কেবল এসব পায়, আমরা আপনার জন্য খুঁজলে এসব পাবো না। এটা শুনে রাজা তার সৈন্যদেরকে নদীতে সোনা খোঁজার জন্য নামিয়ে দেয়। সত্যিই তারা কোনো সোনা খুঁজে পায় না। তখন রাজার সাথে থাকা এক ব্রাহ্মণ একটি ময়ূরকে পাহাড়ের এক জায়গায় বসতে দেখে রাজাকে জানায় সোনা পানিতে নয়, বরং ওখানে আছে। কারণ সে সময়ের প্রচলিত কথা অনুযায়ী ময়ূর সেখানেই বসতো যেখানে সোনা থাকে। কাদিয়ান দাদা জানায়, আমরা কেবল নদীর সোনাগুলোই নিতে পারি, জমির সোনা নিতে পারি না। কিন্তু রাজা বলে, আমার চকচক করা ওই সোনা চাই। এটা বলে রাজা তার সৈন্যদেরকে সেখানে নিয়ে যায় এবং সোনা আনার জন্য বলে। তখনই দেখা যায় একটি সাপ এসে একজনের গলায় কামড়ে দেয়। এরপর সাপ আর সাপ। গল্প নাকি সত্যি জানি না, তবে আমাদের বাড়িতেও এরকম একটি গল্প রয়েছে। আমাদের বাড়িতে একটি উই পোকার ডিবি আছে, আর সেখানে নাকি সোনার কলসি বের হবে। আর সেই সোনার কলসি পাহারা দেওয়ার জন্য নাকি সেখানে সাপও থাকবে। আমাদের বংশে যদি 22 আঙ্গুল নিয়ে কারো জন্ম হয়, তাহলে নাকি সেই সোনার কলসি পাবে। আমার জন্মের পর থেকে এই গল্প শুনে আসছি, আর আমাদের বাড়ির অনেকেই সেটা বিশ্বাসও করে, কিন্তু এখনও তেমন কিছু হয়নি। আপনাদের বাড়ি এমন গল্প থাকলে কমেন্টে জানাবেন। যাই হোক, মুভিতে ফেরা যাক। সাপ সবাইকে কামড়াতে থাকে। তখন একটি সাপ রাজাকে কামড়াতে গেলে কাদিয়ান দাদা সেটাকে দৌড়ে কেটে ফেলে। সেই সাপ কাদিয়ান দাদাকে কামড় তো দেয়, কিন্তু কাদিয়ান দাদার তাতে কিছু হয় না।
তখন কাদিয়ান দাদা ঝুলি থেকে কিছু একটা বের করে সেদিকে ছিটিয়ে দিতেই সব সাপ মরে যায়। তখন রাজা জানতে চায়, তোমার কেন সাপের কামড়ে কিছু হলো না? কাদিয়ান দাদা বলে, এতে আমাদের কিছু হয় না, আমাদের শরীর বন্ধ করা আছে। এখানে আসলে মায়াজাল বিছানো আছে, তাই এখান থেকে কেউ সোনা নিয়ে যেতে পারবে না। রাজা এই কাজ কে করেছে জানতে চাইলে কাদিয়ান দাদা বলে, তার নাম আরতি, সে এই ভূমি রক্ষা করে, এখানে আপনি কিছুই করতে পারবেন না। রাজা সেখানে আবার সেনা পাঠালে অদৃশ্য থেকে তীর এসে সকল সেনা মারা যেতে থাকে। তখন রাজা জানতে চায় কেউ কি নেই যে তাকে রুখতে পারে। কাদিয়ান দাদা বলে সে পারবে, কিন্তু বিনিময়ে সে কি পাবে? সে কি চায় রাজা জানতে চাইলে কাদিয়ান দাদা বলে তাদের জমি যেগুলো রাজারা খাজনার নাম করে নিয়ে রেখেছে সেগুলো সে ফেরত চায়। রাজা তখন বলে সোনা এনে দেওয়ার বিনিময়ে সে তার অর্ধেক জমি ফিরিয়ে দিবে। এতে কাদিয়ান দাদা তার লোকেদের নিয়ে সেখানে গেলে কোথা থেকে যেন লোকেরা এসে তাদেরকে মারতে থাকে। তখনই দেখা যায় সেখানে আরতিও চলে আসে, আর এগুলো তারই লোক। এখানে কাদিয়ান দাদা আরতিকে বন্দি করে ফেলে। রাজা খুশি হয়ে কাদিয়ানকে সেনাদলের প্রধান ঘোষণা করে। সোনা আনার পর সবাই খুশি হয়ে তা দেখতে নিলে ব্রাহ্মণ দেখে বলে, এগুলো আসলে সোনা নয়, এগুলো সবই মাটি। রাজা রেগে গিয়ে কাদিয়ানকে দেয়া পদ ছিনিয়ে নেয়। দেখা যায় আরতি খুব হাসছিল। কাদিয়ান রাজাকে বলে, আরতি তার ক্ষমতা দিয়ে সোনাকে মাটি করে দিয়েছে। তখন ব্রাহ্মণ সেখানে থাকা একটি মূর্তি দেখিয়ে রাজাকে বলে, এই সব কিছু করেছে, সব রহস্য এখানেই রয়েছে, এর শিরচ্ছেদ করে একে দূরে ফেলে দিন আর সোনা আমাদের হয়ে যাবে। রাজা তাই করে, আর এটা দেখে আরতি রাগে এমন জোরে চিৎকার করে যে সেখানে ঝড় শুরু হয়ে যায়, আর শব্দের তীব্রতায় সবাই মারা যেতে থাকে। আরতি কাদিয়ানকে মারতে গেলে কাদিয়ান তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর তার পেট থেকে গলগলিয়ে রক্ত বের হতে থাকে। তার রক্তের বেগ এমন ছিল যেন মোটরের পানি। তার রক্ত গড়িয়ে যত দূর যায় তত দূর পর্যন্ত সোনায় পরিণত হয়। সিন চলে আসে প্রেজেন্টে। কেউ একজন এসে তাদের ফসলে আগুন লাগিয়ে সমস্ত ফসল জ্বালিয়ে দেয়। পরের দিন জমিদার সেখানে আসে আর সবাইকে জানায় যে থাঙ্গালানার জমির খাজনা সে ব্রিটিশদেরকে পরিশোধ করবে, তার বিনিময়ে থাঙ্গালানার জমি তার হয়ে যাবে। তখন সেখানে থাঙ্গালান গতরাতে আগুন লাগানো লোকটিকে দেখতে পায় আর তাকে মারার জন্য তেড়ে যায়। তখন জমিদারের লোকেরা থাঙ্গালান আর গঙ্গাম্মাকে প্রচুর মারতে থাকে, আর জানিয়ে দেয় যে জমিদারের পরিশোধকৃত খাজনার সুদ হিসেবে 2 বছরের বাচ্চা সহ থাঙ্গালানের পরিবারের 7 জনকেই তাদের জমিতে কাজ করতে হবে, আর তারা গ্রাম থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। যেহেতু একমাত্র ব্যক্তি ছিল থাঙ্গালান যে জমিদারের জমি চাষ করত না, তাই তার জমিটাকে ছিনিয়ে নেওয়ার জন্য জমিদারই এই কাজ করেছে, সেটা সবাই বুঝতে পারে, কিন্তু কারোরই কিছু করার থাকে না। পরে সেই জমিতে কাজ করার সময় থাঙ্গালানার ছেলে অশোকা বলে, তারা প্রথমে আমাদের মেরে আমাদের জমি নিয়ে নিল, এরপর আমাদেরকে দিয়ে সেই জমিতেই কাজ করাচ্ছে, আর তুমি একটা কথাও বলছো না, এতে তোমার প্রতি আমার রাগ হচ্ছে। এরপর সেখানে ব্রিটিশ রাজা আসে আর তার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে এখানকার লোকেরা সবসময়ই তাদেরকে সোনা খোঁজার কাজে সাহায্য করেছে, এখন যারা আছে তারাও যেন তাদেরকে সাহায্য করে। এটা শুনে সেখান থেকে সবাই দৌড়ে পালায়, শুধু থাঙ্গালান আর তার ছেলে অশোকা ছাড়া। গঙ্গাম্মা এসে তাদেরকে সেখান থেকে টেনে নিয়ে যায়। তাদের কাজের বিনিময়ে মজুরি দেওয়া হবে, সোনা পেলে তার অংশ তাদের দেয়া হবে, আবার তাদেরকে বিনামূল্যে খাবারও দেয়া হবে। থাঙ্গালান গ্রামের কয়েকজনকে বুঝিয়ে রাজি করায়, আর সে গঙ্গাম্মাকেও বুঝিয়ে রাজি করায়। যেহেতু গঙ্গাম্মা থাঙ্গালানকে যেতে দিতে রাজি হচ্ছিল না, কারণ সেখানে অনেক ভয় আর বিপদ রয়েছে। পরের দিন গ্রামের বেশ কয়েকজনকে সাথে নিয়ে থাঙ্গালান ক্লাইমেট আর তার লোকদের সাথে রওনা হয়। তারা নদী, পাহাড়, জঙ্গল পেরিয়ে সেখানে যেতে থাকে। এক জায়গায় গিয়ে রাস্তা শেষ হয়ে গেলে তখন ক্লাইমেট মানচিত্র দেখতে নিলে পণ্ডিত বলে, আমরা সামনের জঙ্গল পার হয়ে তারপর নদী পার হলেই আমরা সেখানে পৌঁছে যাব, আর আমি সেটা চিনি, আপনি আমার সাথে আসুন। এরপর সেই নদীর সামনে এসে ক্লাইমেট এবং পণ্ডিত একদিক দিয়ে যেতে চাইলে থাঙ্গালান অন্য দিক দেখিয়ে সেদিক দিয়ে যেতে বলে। ক্লাইমেট রাজি হয় আর তারা বাঁশের মই তৈরি করে সেদিক দিয়ে যাওয়ার সময় স্রোতের বিপরীতে চলতে তাদের এমনিতেই কষ্ট হচ্ছিল। আর তখনই থাঙ্গালান পানির ভিতরে আরতিকে দেখতে পায়। আরতি থাঙ্গালানের পা ধরে টেনে পানির নিচে নিয়ে একটি পাথরের সাথে তার পা আটকে রাখে। এর প্রভাব তাদের সবার উপরে পড়ে আর তাদের নিয়ে আসা প্রয়োজনীয় জিনিসপত্র
জিনিসপত্র নদীতে ভেসে যেতে থাকে। গ্রামের পণ্ডিত থাঙ্গালানকে পানির নিচ থেকে নিয়ে আসে আর ক্লাইমেটের সাথে আসা আর্থার তাকে শয়তান বলে বকতে থাকে, কারণ তার অ্যাডভাইস না শুনে থাঙ্গালানের কথা শুনে অন্যদিকে যাওয়ার কারণেই এই বিপদ হয়েছে। সুতরাং থাঙ্গালান শয়তান আর একজন খারাপ লোক, এটা আর্থারের ধারণা। গ্রামের একজন আর অশোকা থাঙ্গালানার পা টেনে ঠিক করে দেয়। এরপর যাওয়ার সময় অশোকা তার বাবা থাঙ্গালানকে বলে, তুমি যে হাতির পাহাড়ের কথা বলেছিলে, ওই যে দেখো সেই পাহাড়। থাঙ্গালান বুঝতে পারে তার দেখা স্বপ্ন এবং গল্প দুটোই সত্যি, আর সে গিয়ে ক্লাইমেটকে বলে যে এর আগে রাজারা যেখানে সোনা খুঁজেছিল তা ওই পাহাড়ের পিছনে, ওখানে গেলেই আমরা সোনা খুঁজে পাবো। কিন্তু আর্থার এসে তাকে চুপ করিয়ে দেয়। যেহেতু আগের বার তার সাথে গিয়ে বিপদ হয়েছে, তাই তারা আর তার সাথে যায় না। তারা সেখানেই তাঁবু করে আর সোনা খুঁজতে থাকে, কিন্তু তারা সেখানে কোনো সোনা খুঁজে পায় না। থাঙ্গালান ক্লাইমেটের কাছ থেকে মজুরি নিয়ে সবাইকে দেয়। থাঙ্গালান ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে তার বাড়িতে ঘরে আগুন লেগেছে। তখনই সে চমকে জেগে উঠলে দেখে তাদের তাঁবুতেই আগুন লেগেছে। বারাদা বসে বসে কান্না করে আর বলে সে এখানে আসতে চায়নি, কিন্তু তার বউ তাকে জোর করে পাঠিয়েছে যেন তাকে সোনা নিয়ে দিতে পারে। তার আর এখানে থাকতে ভালো লাগছে না। এরপর তারা একটি টানেল দেখতে পায়। থাঙ্গালান বলে এটি আলোর একটি সুড়ঙ্গ। পণ্ডিত বলে যা জানো না তা নিয়ে কথা বলো না। তখন প্রমাণের জন্য দুজন সেই টানেলে নেমে যায়। তারা পানির নিচে সেই কেটে ফেলা মূর্তির মাথা দেখে আর উপরে এসে সেটা বললে অশোকা সাথে সাথে পানির নিচে গিয়ে সেই মাথাটা নিয়ে আসে। থাঙ্গালান ক্লাইমেটকে বোঝাতে থাকে যে এটা দরবেশের মাথা ছিল, আর সোনা খুঁজতে গিয়ে তাদের রাজা এর মাথাটা কেটে ফেলেছিল। সোনা না পেয়ে তারা সবাই হতাশ ছিল। তখন আর্থার ক্লাইমেটকে বলে, আপনার কি সত্যিই মনে হয় যে এটা একটা কুসংস্কার? ক্লাইমেট বলে, আমি জানি না সে ভূতের গল্পটা সত্যি বলেছে কিনা, কিন্তু থাঙ্গালান এখানে হাতির পাহাড়ের কথা বলেছিল, আমরা সেখানে খুঁজে দেখতে পারি। আর্থার থাঙ্গালানকে শয়তান বলে আর সেখানে তার কথা অনুসারে চলতে রাজি না হলে ক্লাইমেট বলে, তাহলে তুমি আমাকে পথ দেখাও। এই অবস্থায় ফিরে গেলে আমার পরিবারের ভাগ্যে কি হবে? আর এদেরকেই একবার দেখো, আমার উপর ভরসা করে এসে এদের কি অবস্থা হয়েছে। এরপর ক্লাইমেট থাঙ্গালানকে লিড করতে বলে। কিছু দূর যাওয়ার পর সেখানে প্রচুর বাতাস বইতে থাকে আর পণ্ডিত বলে, থাঙ্গালান সামনে বিপদ মনে হচ্ছে, আর যেও না। থাঙ্গালান এগিয়ে যেতে নিলে বাকিরা যেতে না চাইলে থাঙ্গালান বলে, এখানে শয়তানের রাজত্ব, তোমার সাথে এরকম অনেক কিছুই হবে, কিন্তু আমাদের যেতে হবে। তখন আর্থার থাঙ্গালানকে থামানোর জন্য তার সামনে গিয়ে বন্দুক ধরলে ক্লাইমেট আর্থারকে বন্দুক তাক করে। তখন একটি কালো চিতা আসে আর সবাই এদিক সেদিক দৌড়াতে থাকে। চিতাটি ক্লাইমেটকে আঘাত করে আর থাঙ্গালান গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। প্রথমে চিতা থাঙ্গালানকে আহত করে ফেললেও পরে ঠিকই থাঙ্গালান চিতাকে মেরে ফেলে। তখন আর্থার ক্লাইমেটকে গিয়ে বলে, দেখো শয়তান ঠিকই তার রূপ দেখিয়ে দিয়েছে, দেখেছো সে কে? বলে থাঙ্গালানকে গুলি করতে গেলে অশোকা আর্থারের দিকে বন্দুক তাক করে, আর এতে অশোকার হাতের বন্দুক থেকে গুলি বের হয়ে আর্থারের হাতে লাগে। আর্থার গুলি করতে গেলে অশোকা দেয় এক দৌড়, আর সবাই তাদের পিছনে যেতে থাকে। যেতে যেতে দেখা যায় যেখানে আরতি ছিল সেখানে তারা পৌঁছে যায়। আর থাঙ্গালান তার অতীত জীবনকে দেখতে থাকে, সাথে বর্তমানকেও। সেই রাজা, ব্রাহ্মণ আর তার বড়দাদা, এই সব কিছুই সে তার চোখের সামনে দেখে। সেখানে হাতের মতো কিছু একটা দেখে আর্থারকে দেখাতে গেলে কে যেন আর্থারকে আঘাত করে। এরপর বাকিদের উপরও আঘাত করা হয়। তারা মাটি খুঁড়ে মূর্তিটি বের করে আর তখনই সেখানে আরতি তার লোকজন নিয়ে এসে সবাইকে মারতে থাকে। অনেক সময় ফাইটিং এর পর আরতি আহত হলে তার লোকেরা তাকে নিয়ে চলে যায়। আর থাঙ্গালানরা মূর্তির পায়ের নিচ থেকে একটা দাতব বের করে আগুনে গলালে দেখে এটা সত্যি সোনা। আর তখনই সেখানে ঘন কালো অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়, সাথে বজ্রপাত। সেখানে বজ্রপাতের আগুনে ক্লাইমেটের ছেলে উইলিয়াম মারা যায়। ক্লাইমেট উইলিয়ামের কবরের পাশে বসে আবেগ মিশ্রিত কণ্ঠে বলে, এই পৃথিবী তোমাকে নিয়ে গেছে, কিন্তু বিনিময়ে দিয়ে গেছে এই সোনা, এটাই তুমি। এরপর ক্লাইমেট থাঙ্গালানের কাছে গিয়ে একটি ইংরেজদের ড্রেস দিয়ে তাকে বলে, তুমি হলে সত্যিকারের যোদ্ধা, আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি, পৃথিবী জানবে আমরা কারা, আর তোমাদেরকে সম্মানের সাথে দেখবে, তোমাদের, তোমাদের পরিবার আর সন্তান
সকলের জীবন পরিবর্তন হয়ে যাবে। এসব বলে গ্রামে গিয়ে তাকে আরো বেশি করে সোনা খোঁজার জন্য লোক নিয়ে আসতে বললে থাঙ্গালান গ্রামে চলে যায়। গ্রামের সকলেই তখন ফসলের মাঠে কাজ করছিল আর জমিদারও সেখানেই ছিল। ইংরেজদের মতো একজন লোককে আসতে দেখে সবাই অবাক হয়ে তাকালে থাঙ্গালানের মেয়ে বলে, এটা তো বাবা। গঙ্গাম্মা তো অতি খুশিতে কেঁদেই ফেলে। গঙ্গাম্মা আর বাচ্চাদের সাথে কথা বলে থাঙ্গালান জমিদারের দিকে যায়। খাজনার টাকা জমিদারের লোকের হাতে দিলে সে কাঁপতে কাঁপতে হিসেব করে বলে, ঠিক আছে, কিন্তু সুদের টাকাটা? বোঝাই যায় বন্দুক দেখে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। থাঙ্গালান বলে, আমার বউ বাচ্চা যে জমিতে কাজ করছে তার মজুরি কে দিবে? নিজের জমি ফেরত পেয়ে থাঙ্গালান খুশিতে সেই জমিতেই শুয়ে পড়ে। এরপর বারাদার বউ এসে থাঙ্গালানের কাছে তার স্বামীর কথা জানতে চাইলে থাঙ্গালান বলে সে ভালো আছে আর সে তোমার জন্য সোনা খুঁজছে, যেন তার মনের মতো করে তোমায় জুয়েলারি বানিয়ে দিতে পারে। বারাদার বউ জানতে চায়, সেখানে কি সত্যি সোনা আছে? থাঙ্গালান বলে, অবশ্যই আছে। এরপর সে ওই জায়গার গল্প সবাইকে করতে থাকে আর তাদেরকেও সেখানে যেতে বলে। কেউ আপত্তি করলে সে তাদেরকে বোঝায় যে সারাদিন মাঠে কাজ করে একদানা শস্যও কি ঘরে আনতে পারো? এখানে থাকলে সারা জীবন জমিদারের হয়েই কাজ করতে হবে। কোনোদিনও তোমাদের কোনো পরিবর্তন হবে না, কোনোদিনও অন্ধকার কেটে আলো আসবে না। গঙ্গাম্মা আপত্তি জানালে সে তাকেও বোঝায়। সে আরও জানায় যে সেখানে যারা যাবে তারা তারই মতো ইংরেজদের মতো পোশাক পরতে পারবে, আর কেউ যদি চলে আসতে চায় তাহলে কেউ তাদের আটকে রাখতে পারবে না। এই ব্যাপারে ব্রিটিশ রাজা তাদের কাগজ লিখে দিয়েছে। এরপর তাদেরকে সে ক্লাইমেটের পাঠানো কিছু খাবার আর কিছু ব্লাউজ যা তাদের স্ত্রীদের জন্য পাঠানো হয়েছে তা সবাইকে দেয়, আর কাজ শেষে তাদের মজুরি নিশ্চিত করার দায়িত্ব সে নেয়। গ্রামের সবাই তো প্রথমবারের মতো ব্লাউজ পেয়ে খুবই খুশি হয়ে যায় আর সবাই তার সাথে যেতে রাজি হয়। সবাই মিলে জমিদারের কাছে এটা জানাতে গেলে জমিদার চিৎকার করে বলে, তারা সবাই চলে গেলে এখানে কাজ করবে কে? তাদেরকে গ্রাম ছেড়ে যাওয়ার সাহস দিয়েছে কে? তখন জমিদারের লোক জানায় যে ব্রিটিশ রাজা তাদেরকে এটা লিখে দিয়েছে, সুতরাং আমাদের আর কিছুই করার নেই। তখন জমিদারেরও আর কিছুই বলার থাকে না, আর গ্রামের সবাই থাঙ্গালানের সাথে তার দেখানো পথে সেই হাতির পাহাড়ে চলে যায়। কিন্তু এখানে আসার পর ক্লাইমেটের লোকেরা তার সাথে খারাপ ব্যবহার করে আর তার গোরা এবং বন্দুক নিয়ে নেয়। থাঙ্গালান গ্রামের লোকদের সামনে গিয়ে বলে, আসলে রাজা এখানে নেই, তিনি থাকলে এমনটা হতো না। এরপর থাঙ্গালান অশোকাকে খুঁজলে বারাদা জানায়, আপনি চলে যাওয়ার পর এখানে কিছুই ঠিক নেই। ক্লাইমেট সৈন্য নিয়ে এসে এখানকার নাগা জাতির উপর আক্রমণ করে এবং বয়স্ক শিশু সবাইকে হত্যা করে, কিন্তু একজন বৃদ্ধ লোক বেঁচে গেলে তার কান্না শুনে অশোকা অদ্ভুত আচরণ করলে ক্লাইমেট তাকেও বেঁধে রাখে। এরপর তারা অশোকাকে ছাড়াতে আসলে সেখানে ক্লাইমেটের থাকা লোকেরা তাদেরকে আঘাত করে আর থাঙ্গালানের গায়ে থাকা ইংরেজদের পোশাক টেনে ছিঁড়ে ফেলে। তখন সেখানে ক্লাইমেট আসে আর থাঙ্গালানকে টিপ সরি বলে আর তার লোকেদের বলে অশোকার সুস্থতার জন্য যেন সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়। সে আরও বলে যে থাঙ্গালান আপনাদের সম্প্রদায়ের এমন একজন লোক যে আপনাদেরকে গর্বিত করেছে এবং আপনাদের ভাগ্যকে পরিবর্তন করতে যাচ্ছে, আর এখানে যে সোনা পাওয়া যাবে তাতে তাদেরও অধিকার থাকবে বলে তার লোককে সেগুলো তাদের ভাষায় বলতে বললে সে বলে রাজা তাদেরকে তার গোলাম বলেছে আর তারা এখানে মজুরির বিনিময়ে কাজ করবে। তখন থাঙ্গালান বলে, এই লোক সব মিথ্যে বলছে, আর সে রাজার কথাগুলো তাদেরকে বলে। তখন সবাই খুশি হয় আর বুঝতে পারে থাঙ্গালানের এখানে সত্যিই ক্ষমতা রয়েছে। এরপর রাতে অশোকা অদ্ভুত আচরণ করে আর বলে, আমি তোকে সাবধান করছি, এখান থেকে চলে যা, নইলে সবাইকে মেরে ফেলবো। গঙ্গাম্মা তখন থাঙ্গালানকে বলে, তুমি আমার কাছে কি লুকাচ্ছ? আমাদের ছেলের কি হয়েছে? থাঙ্গালান বলে, এখানে সব ঠিক আছে, আমার উপর ভরসা রাখো। এরপর তারা কাজ শুরু করে এবং প্রথম দিনের মজুরি পেয়ে তারা সবাই খুশি হয়। রাতের বেলা থাঙ্গালান তার সেই জামা সেলাই করতে নিলে সেখানে আরতি এসে বলে, শেষবারের মতো আনন্দ করে নে আরান, এই যুদ্ধ যুগের পর যুগ ধরে চলে আসছে আর এখন তা শেষ হতে চলেছে। থাঙ্গালান তার দিকে তাকিয়ে অন্যমনস্ক হলে তার হাতে সূচ ফুটে যায় আর গঙ্গাম্মা সেখানে এসে বলে, কি চলছে তোমার মাথায়? কি লুকাচ্ছ আমার কাছ থেকে? থাঙ্গালান জানায় আরতি তার পাশেই বসে আছে
আর সে তাকে দেখতে পাচ্ছে। গঙ্গাম্মা রাগ করে সেখান থেকে গিয়ে শুয়ে পড়লে থাঙ্গালান জানায় সে সত্যি বলছে, আর এই হচ্ছে নাগা জাতির লিডার, যাকে সে গুলি করলে তার লোকেরা তাকে এখান থেকে নিয়ে গিয়েছিল। তখন গঙ্গাম্মা কাউকে না দেখে সে কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি কি সত্যিই এখানে আছো? থাকলে আমাদেরকে একটু দয়া করো। আমরা বাড়িঘর ফেলে এখানে এসেছি সোনা খোঁজার জন্য। সোনা কোথায় আছে আমাদের বলে দাও, যেন আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি। পরের দিন কাজ করার সময় বারাদার বউয়ের উপর আরতির আত্মা হাজির হলে গঙ্গাম্মা তাকে মারতে গেলে সে হাসতে হাসতে বলে যে সে আসলে অভিনয় করেছে সকলকে ভয় দেখানোর জন্য। এরপর আর্থার পাথরের পিছনে কিছু চক চক করতে দেখে সেদিকে গেলে একটি সাপ তাকে কামড়ে দেয়। এরপর দেখা যায় সেখানে শত শত সাপ চলে আসে। একটি সাপ গঙ্গাম্মার দিকে আসছে দেখে থাঙ্গালান তাকে মারতে আসলে একজনের লাঠির সাথে বেজে থাঙ্গালান পড়ে গেলে তার হাতের ছুরিতে সাপের মাথা কেটে তার মেয়ের হাতে কামড়ে দেয়। গঙ্গাম্মা টানাটানি করে সাপের মাথাটি তো তার মেয়ের হাত থেকে ছাড়িয়ে নেয়, কিন্তু তার মেয়েকে আর বাঁচাতে পারে না। থাঙ্গালান সহ সকলেই যেন স্তব্ধ হয়ে যায়। এরপর একজন থাঙ্গালানকে বলে, আমাদের বাপদাদারা যেভাবে এখান থেকে আরতিকে মেরে সোনা নিয়েছিল, আমরাও সেভাবে সোনা নেব। থাঙ্গালান বলে, এটা করতে হলে আমি যেদিন এখানে এসেছিলাম সেদিনই করতে পারতাম, কিন্তু আমরা পরিশ্রম করে সোনা খুঁজে বের করব, কাউকে মেরে নয়। এরপর তাদেরকে জানিয়ে দেয়া হয় যে তারা সোনা পেলেই কেবল তাদের মজুরি দেয়া হবে, আর তাদের খাবারও কমিয়ে দেওয়া হয়। এতে তারা দুর্বল হয়ে পড়ে, পেট পিঠের সাথে লেগে যায় আর তারা কাজ করতে পারে না। এরপর দেখা যায় রাতের বেলা হতাশ হয়ে ক্লাইমেট একাই সেই পাহাড়ের কাছে যায় আর বলে, তুমি কেন আমাকে সোনা দেবে না? আমি কি যথেষ্ট যোগ্য নই? কিন্তু আমি সোনা না নিয়ে এখান থেকে যাব না বলে পাথরে আঘাত করলে তখনই সেখানকার গাছে এবং তাদের তাঁবুতে আগুন লেগে যায়। পরদিন থাঙ্গালান ক্লাইমেটকে আহত অবস্থায় দেখে পাগলের মতো পাহাড়ে আঘাত করতে থাকে আর বলে, এই সব কিছুর পেছনে তুই আছিস। তখনই দেখা যায় আরতি সেই পাহাড়ের উপর থেকে থাঙ্গালানকে আরান বলে সম্বোধন করে আর বলে, এই সোনা রক্ষা করার দায়িত্ব তোমারও ছিল, আর তুমি এই সোনা নিতে এসেছো। থাঙ্গালান বলে, আমাকে ভুলভাল বলা বন্ধ করো, আমি এখনই আমার লোক নিয়ে আসব আর এখান থেকে সোনা বের করে নিয়ে যাব বলে সে তার লোকেদের কাছে চলে আসে। আর এদিকে দেখা যায় তার লোকেরা চলে যাচ্ছে। এদিকে ক্লাইমেটও সুস্থ হয়। থাঙ্গালান সবাইকে না যাওয়ার জন্য বোঝাতে থাকে, কিন্তু পণ্ডিত এসে থাঙ্গালানকে মারতে থাকে। আর তখন ক্লাইমেট এসে তাকে মারে আর বলে, সোনা না পাওয়া পর্যন্ত তোমরা কেউ এখান থেকে যেতে পারবে না। তখন থাঙ্গালান একটি মহিষ দেখিয়ে বলে, এটি আমাদের ক্ষুধা নিবারণের জন্য এসেছে। এটা দেখে সবাই মহিষটাকে শিকারের জন্য দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত থাঙ্গালানি মহিষটির মাথা এক কোপে আলাদা করে তাকে শিকার করে সকলের খাবারের ব্যবস্থা করে। এরপর থাঙ্গালান সবাইকে বোঝায় যে এই যুদ্ধ শুধুমাত্র আমাদের ধন সম্পত্তির জন্য নয়, বরং আমাদের প্রজন্মের জন্য, আমাদের স্বাধীনতার জন্য। তাহলে আমরা কি এই যুদ্ধ করব না? আমরা কি লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাব? সবাই তার সাথে সম্মত হয় এবং পুনরায় নতুন উদ্যমে কাজে লেগে পড়ে। এরপর তারা পাহাড়ের পাদদেশে আগুন লাগিয়ে দেয় যেন পাথরগুলো নরম হয় আর তারা সহজেই তা কাটতে পারে। এরপর তারা খনন কাজ শুরু করে আর এবারে আর্থার আর ক্লাইমেটও তাদের সাথে কাজ করে। আর তখনই সেখান থেকে একটি পাথর গড়িয়ে পড়ে আর সেখান দিয়ে একটি সুড়ঙ্গ দেখা যায়। তারা সেই সুড়ঙ্গ দিয়ে ভিতরে গেলে সেখানে সোনার পাহাড় দেখতে পায়। বারাদা আর তার বউ সেখান থেকে কিছু সোনা নিলে ক্লাইমেটের লোকেরা তাদেরকে সোনা নিতে বাধা দেয়। আর ক্লাইমেট এসে বারাদাকে আহত করে ফেলে আর বলে, এই সোনা শুধু আমার, এগুলো কেউ নিয়ে যেতে পারবে না। কেউ এক টুকরো সোনা নেওয়ার চেষ্টা করলেও আমি তাকে শেষ করে ফেলবো। তখন সেখানে থাঙ্গালান আসে আর বলে যে এগুলো শুধুমাত্র সোনার মতো দেখতে এক ধরনের পাথর, আর এখানে মায়াজাল তৈরি করে আরতি এসব করছে। তখন আরতি তার লোক নিয়ে সেখানে চলে আসে আর বলে, আরান, আমার এতবার সতর্ক করার পরও তুমি এখান থেকে ফিরে যাওনি, তোমার ধ্বংস তো নিশ্চিত। এই কথাগুলো থাঙ্গালান একবার আগের জীবনের আর একবার বর্তমানের দেখতে থাকে আর বলে, আমি সোনা না নিয়ে এখান থেকে যাব না। তখন আরতি সেখানকার আবহাওয়া এমন করে যে একবার দিন তো একবার রাত হয়, একবার অন্ধকার তো একবার খুব আলো, আর তাদের মধ্যে ফাইট শুরু হয়।
তখন আরতি থাঙ্গালানকে আহত করে আবার সেই আগের মতো চিৎকার করে। আর থাঙ্গালানের তার আগের সব জীবনের কথা মনে পড়তে থাকে। আগের জীবনে আরতি আর আরান ছিল স্বামী স্ত্রী, আর তাদেরকেই এই জমি আর সোনা রক্ষার দায়িত্ব দেয়া হয়েছিল। সেই সময়ের রাজারাও এই সোনা খুঁজতে আসে, আর তাদের সাথে আরানের যুদ্ধ হলে আরান তার সৈন্যদের সাথে সেখানেই মারা যায়। বর্তমানে ক্লাইমেট আরতিকে মারতে গেলে সেটা দেখে থাঙ্গালান তাকে সরিয়ে দিয়ে সে নিজেকে আরান আর এই ভূমির রক্ষাকারী হিসেবে পরিচয় দেয়। আর ক্লাইমেটের সাথে ফাইট করতে থাকলে ক্লাইমেট একসময় আরতির পেটে ছুরি দিয়ে আঘাত করলে আগেরবারের মতোই তার পেট থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এটা দেখে থাঙ্গালান সেখানেই ক্লাইমেটকে মেরে ফেলে, আর আরতিকে বলে তাকে ক্ষমা করে দিতে, কারণ তার কিছুই মনে ছিল না। কিন্তু এখন তার সব মনে পড়েছে। যুগে যুগে ভিন্ন ভিন্ন নামে জন্ম নিয়ে কখনো আদিমণি কখনো কাদিয়ান হয়ে সেই তাদের সোনা অন্যকে খোঁজার কাজে সাহায্য করেছে। আর এখন সে থাঙ্গালান হয়ে এসেছে। এসব বলে সে কাঁদতে থাকে। সে আরতিকে আরো বলে, আমাদের এই লোকগুলো সত্যিই খুব অসহায়। তাদের জন্য যদি তুমি একটু সোনা দিতে তাহলে তারা একটু ভালোভাবে বাঁচতে পারতো। আরতি তাকে অনুমতি দেয়, আর থাঙ্গালান সেখান থেকে কিছু সোনা তার গ্রামের লোকদের জন্য নিয়ে আসে। এরপর দেখা যায় আরো কিছু লোক সেই সোনার খোঁজে আসে, আর তারা প্রতিবাদের আওয়াজ তোলে। আর এই প্রতিবাদী আওয়াজ এর মধ্য দিয়েই এই মুভিটি শেষ করা হয়। তো কেমন লাগলো আজকের মুভিটি? ভালো বা খারাপ যেমনই লাগুক জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার সুযোগ করে দিবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।